অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষণা করা বাংলাদেশ দলে একজন ফাস্ট বোলার আছেন, যিনি সবশেষ তার খেলা 5 টেস্টের 7 ইনিংসে মোটে 2 উইকেট পেয়েছেন। কুইজ, বলেন তো এই বোলারের নাম কি? জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে রবিউল হক নামে একজন পেস বোলিং অলরাউন্ডারকে নেওয়া হয়েছিল, যিনি সবশেষ এনসিএল 5 ম্যাচে মতো 21-22 উইকেট পেয়েছিলেন। ব্যাটে বলে অলরাউন্ডার, ভালো ফর্মে ছিলেন। খেলানো হয়নি জিম্বাবুয়েতে, কিন্তু জিম্বাবুয়েতে তাকে না খেলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দল থেকে বাদ দিয়ে দেওয়া হলো। কোন ব্যাখ্যা? সেই লিপু ভাই নাম্নু ভাইরা যা করতেন একই তো। আপনার একটা প্লেয়ারকে নিচ্ছেন, খেলাচ্ছেন না, আবার বাদ দিয়ে দিচ্ছেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওই প্লেয়ারের সঙ্গে কোনো কমিউনিকেশন করা হয় নাই। কি কারণে ওই প্লেয়ার বাদ পড়েছে প্লেয়ার কিচ্ছু জানে না। সে শুধু জানে সাউথ আফ্রিকাতে যে আপনার এ টিম বা এইচপি টিম যাচ্ছে বা যাবে, ওই টিমে বা ওই সফরে তিনি যাবেন। বুঝতেছেন অবস্থা? বাংলাদেশ টেস্ট দলটা যেভাবে ঘোষণা করা হয়েছে, অন্তত ব্যাটিং ওয়াইজ খুব বেশি কিছু এর বাইরে করার ছিল না। কিন্তু এই যে প্রশ্নবিদ্ধ 2-3টা সিদ্ধান্ত, এগুলো সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ। প্রথমেই বলি যে সৌম্য সরকারের ইনক্লুশন পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। কেননা অস্ট্রেলিয়াতে তো সৌম্যই, কেউই কখনো টেস্ট খেলা নাই এই দলের। সৌম্য নিউজিল্যান্ডে 6 ইনিংসে 320-25 রান করেছেন, 53 তার এভারেজ। একটা 50, একটা 100টা আবার 149। হ্যামিল্টন ওই ম্যাচে আমি মাঠে ছিলাম, এবং তার স্ট্রাইক রেট 75-এর মতো। সো সৌম্যর যে ব্যাটিং স্কিল বা ব্যাটিং টেকনিক বা যে ধরনের উইকেটে সৌম্য ভালো খেলেন, যদি সৌম্যকে খেলানো হয়, তিনি যদি ক্লিক করে যান, হয়তো অস্ট্রেলিয়াতে সৌম্য বাংলাদেশের ট্রাম্প কার্ড হতে পারে। বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে টপ অর্ডারে 5 জন বাহাতি। 5 জনই একাদশে খেলবেন না, কিন্তু মোস্ট লাইকলি 1, 2, 3, 4 সবই বাহাতি হবে, যদি না অমিতকে কোনোভাবে নাম্বার 3 অ্যাকোমোডেট করা হয়। আমি জানি না, কিন্তু এই ট্রিকটা অস্ট্রেলিয়া খুব ভালোভাবে কাজে লাগাবে, যে 1, 2, 3, 4 লেটসে সাদমান, তামিম, শান্ত, মুমিনুল সব বাহাতি, তাদের জন্য প্ল্যানটা ইজি হয়ে যাবে। যদিও বাংলাদেশের সামনে অপশন সিবার কি ছিল। সো মোটা দাগে সবকিছু মিলিয়ে ওকে আর কি। ব্যাটসম্যান নেওয়া হয়েছে, উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনেককে ইনক্লুড করা হয়েছে। অনেককে বলতে শুনছি যে আবার জাকের কেন, উপায় কি ছিল? বিকল্প কে আছে? নাই তো। জাকের অ্যাটলিস্ট তার প্রথম যে 4টা টেস্ট খেলেছেন, সেই 4 টেস্টের অন্তত একটা ইনিংসে তিনি 50 করে রান করেছেন। 6 টেস্টে কত জাকেরের রান বোধ হয় 350-এর কাছাকাছি, 30 এবারে 4টা 50। খারাপ না, ভালো বলা যাচ্ছে না, খারাপ না। প্রশ্নবিদ্ধ জায়গা হচ্ছে বোলিং অ্যাটাক, স্পেসিফিক্যালি পেস বোলিং অ্যাটাক। এই যে রবিউলকে বাদ দেওয়া হলো, আমি আবারও বলছি, এই ট্রেডিশনটা আমরা বছরের পর বছর দেখেছি। একটা প্লেয়ারকে নেওয়া হচ্ছে, দলের সঙ্গে ঘোরানো হচ্ছে, ঘুরছেন ফিরছেন, খাচ্ছেন, শপিং করছেন, না খেলে বাদ পড়ে যাচ্ছেন, এবং সেই প্লেয়ারের সঙ্গে এমন একটা আচরণ করা হচ্ছে যে তোর নিচ্ছি, এটাই তোর কপাল। এবং সেই প্লেয়ারকে জানানো হচ্ছে না সে কেন বাদ পড়েছে। সে প্লেয়ার জানে না সে কেন বাদ পড়েছে। নেওয়া হয়েছে কাতে 7 ইনিংসে সবশেষ 2 উইকেট পাওয়া ইবাদতকে, যিনি পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন, আন্ডারস্ট্যান্ডেবল, তাকে সেই ছুটি কমিয়ে ফিরে আনা হয়েছে। এমন একজনকে আপনারা ফেরালেন, আবারও বলছি, সবশেষ 7 ইনিংসে তার 2টো উইকেট, সবশেষ 5 ইনিংসে ইবাদতের 1 উইকেট। এখন কি বিবেচনায় খালেদ টিমে থাকা সত্ত্বেও ইবাদতকে ফেরানো হলো, এটা ভাই আমার বোধে আসে না। নির্বাচকরা ডেফিনেটলি আমার চেয়ে ভালো বোঝেন বলে এই সিদ্ধান্তটা নিয়েছেন, কিন্তু তাদের এই সিদ্ধান্তকে আমি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত বলে মনে করি। আমি অবশ্যই তাদের চাইতে ক্রিকেটটা কম বুঝি, এটা মানতে আমার কোনো অসুবিধা নেই। মুশফিক হাসানকে ফেরানো হয়েছে। মুশফিক লম্বা সময় ইনজুরিতে ছিলেন। মুশফিক ভেরি গুড প্রসপেক্ট, তাকে বিবেচনা করা হচ্ছিল সেভাবেই। বাট মুশফিকের আপনি যদি রিসেন্ট পাস্টের ফর্ম দেখেন, সেটা কিন্তু আপনাকে খুব বেশি আশাবাদী করবে না। মুশফিক অফকোর্স বেশ জোরে বল করতে পারেন, মুশফিক এক্সট্রা বাউন্স আদায় করতে পারেন, খুব ভালো বাউন্সারও দেন, এভরিথিং ইজ ফাইন, লম্বা স্পেল বল করতে পারেন, এগুলো সবই ঠিক আছে। কিন্তু রিসেন্ট পারফরমেন্সটা বা ফর্মটা মুশফিকের ঠিক আপ টু দ্য মার্ক না। 3টা রেড বল ক্রিকেটের ম্যাচ খেলেছেন, এবং সেখানে বোধহয় 3 ম্যাচে বোধহয় 3 উইকেট পেয়েছেন। সো ইবাদত এবং মুশফিক এই দুজনকে যে নেওয়া হয়েছে, দুজনকেই নেওয়াটা প্রশ্নবিদ্ধ সেটা বলবো না, কিন্তু দুজনের একজনকে নেওয়াটা আমার মতে ঠিক ছিল। আরেকজনকে বাদ দিয়ে রবিউলকে হয়তো দলে রাখা যেতে পারত, যেহেতু আপনারা সবশেষ টেস্ট সিরিজেও তাকে দলে রেখেছিলেন। এখন তাকে সেখান থেকে বাদ দিয়ে এইচপি বাই টিমের সঙ্গে সাউথ আফ্রিকা খেলতে পাঠাবেন। তার মানে কি জিম্বাবুয়ে নেওয়াটা ভুল ছিল, অথবা এখন বাদ দেওয়া ভুল হয়েছে, দুটোর যে কোনো একটা ভুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই দলটা খুব ভালো করবে এই সম্ভাবনা দল ওয়াইজ, প্রিপারেশন ওয়াইজ তুলনামূলক কম।
যদি বাংলাদেশ ভালো করে বসে, ফাইট করে যদি একটা টেস্ট ড্রও করে, তাও আমি বলবো বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করেছে। কিন্তু এই যে বাংলাদেশের যে লাইন আপটা সেটেল করা হয়েছে, মানে আর্গুয়েবলি এর চাইতে বেটার লাইন আপ সেট করাটা ডিফিকাল্ট ছিল, কিন্তু প্রশ্নবিদ্ধ জায়গা দুটো রয়ে গেছে। শেষ যেটা বলবো যে বাংলাদেশের এই লাইন আপে অফ স্পিনার হিসেবে শুধুমাত্র মানে একদম স্পেসিফিক অফ স্পিন রোল দিয়ে শুধুমাত্র মিরাজকে রাখা হয়েছে। এবং আই ডু ফিল সরি যে মিরাজের যে এখন রিসেন্ট ফর্ম, সেটা থেকে আসলে অস্ট্রেলিয়ার ওই কন্ডিশনে মিরাজের কাছ থেকে আমরা কতটুকু এক্সপেক্ট করতে পারি বা পারবো। ব্যাকআপ হিসেবে হয়তো নাইমকে রাখা যেত, রিগার্ডিং নাইমের হাইট, এক্সট্রা বাউন্স আদায় করার ক্ষমতা, সব কিছু মিলে রাখা হয়নি। সেটা আমি বলবো না সেটা দোষের হয়েছে, কিন্তু রাখা যেতেই পারতো। কেননা টিমের সঙ্গে এক্সট্রা একজন যদি ক্যারি করা হতো, খুব অসুবিধা তো কিছু ছিল না। এর আগে তো আমরা শুনেছিলাম যে 17 জন নেওয়া হবে, সো একজন দুজন এক্সট্রা যদি ক্যারি করা যেতে পারতো অসুবিধা হতো না। এনিওয়াইজ বাংলাদেশের যে লাইন আপ, আবারও বলছি, পেস বোলিং এর এই জায়গাটা ছাড়া আসলে খুব বেশি প্রশ্নবিদ্ধ বা খুব বেশি প্রশ্ন করার সুযোগ নেই। কিন্তু যে ডিসিশনটা তারা পেস বোলিং এর ক্ষেত্রে পেস বোলারদের পিক করার ক্ষেত্রে নিয়ে এসেছেন, এবং রবিউলকে বাদ দিয়ে যে ব্যাট কালচার আগে থেকে চলে আসছিল সেটারই প্র্যাকটিস তারা করেছেন, এই দুটো কাজ অবশ্যই প্রশ্নবিদ্ধ। এবং এই প্রশ্নবিদ্ধ কাজগুলো আমরা 5, 7, 10 বছর 12 বছর আগেও দেখেছি, এবং এখনো যে এটা দেখছি, এই দেখাটা সত্যিকার অর্থে দুঃখজনক।